একজন পুরুষ একটি সুন্দরী মেয়েকে ধরে নিয়ে তাকে বেসমেন্টে বন্দি করে রাখে। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, সে মেয়েটিকে একটি বোর্ডে বেঁধে তার পা শিকল দিয়ে আটকে দেয়। তারপর তাকে শূকরের মতো ঝুলিয়ে দেয়। এরপর সে মেয়েটির কাপড় একে একে খুলে ফেলে এবং তার উপর নৃশংসভাবে অত্যাচার করে। কিন্তু তার বিকৃতি এখানেই শেষ নয়। মেয়েটিকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখার জন্য সে তার হাতে বুড়ো আঙুলের তালা লাগিয়ে দেয়, যাতে মেয়েটি নড়তে না পারে এবং তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। আরও ভয়ঙ্করভাবে, যখন সে মেয়েটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, তখন সে নৃশংসভাবে তাকে হত্যা করে। কিছু মেয়ে ভাগ্যবশত পূর্ণ দেহ নিয়ে পাওয়া যায়, কিন্তু যারা দুর্ভাগা তাদের দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়। উত্তেজনার খোঁজে সে একদিন একটি মৃত মেয়ের হাতের তালু একটি পার্কের উপহার বাক্সে রেখে পুলিশকে উস্কানি দেয়। পুলিশ যখন হাতটি পরীক্ষা করে, তারা আবিষ্কার করে যে মেয়েটির বুড়ো আঙুলের তালা দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে যা 3 বছর আগের একটি হত্যাকাণ্ডের সঙ্গে হুবহু মিলে যায়। কিন্তু সেই মামলার খুনি ইতিমধ্যে ধরা পড়েছে, তাই পুলিশ ধারণা করে এটি সম্ভবত একটি অনুকরণ অপরাধ। পুলিশ যখন এখনও ধাঁধায় পড়ে আছে, তখন খুনি কয়েকদিন ধরে অপহৃত একটি মেয়েকে তার ভ্যানে ভরে মেয়েটির বাড়ির সামনে গাড়ি পার্ক করে। ভ্যানের ভিতর থেকে স্পষ্ট দেখা যায় মেয়েটির দাদু তার নিখোঁজ হওয়ার জন্য প্রার্থনা করছেন। কিন্তু গাড়িটি বিশেষভাবে সংস্কার করা হয়েছিল, তাই মেয়েটি তার দাদুকে দেখে মরিয়া হয়ে চিৎকার করলেও দাদু কিছুই টের পাননি। যখন বৃদ্ধ লোকটি অবশেষে গাড়িটি লক্ষ্য করে এবং কাছে গিয়ে দেখতে চান, তখন খুনি হঠাৎ গাড়ি চালিয়ে চলে যায়। মেয়েটির সব আশা মুহূর্তে ভেঙে যায়। মনে হয়েছিল খুনির অত্যাচার এখানেই শেষ হবে, কিন্তু রাতে সে হঠাৎ মেয়েটির দাদুকে ফোন করে। খুনির নির্দেশ অনুযায়ী বৃদ্ধ একটি রাস্তার টেলিফোন বুথে যান এবং সেখানে তার নাতনির চুল দেখতে পান। নাতনির বিনুনি করা চুলের কথা মনে করে তিনি ভয়ে কেঁপে ওঠেন। খুনির নির্দেশ মেনে তিনি রাস্তায় কুকুরের মতো হামাগুড়ি দিতে থাকেন, হাত ঘষে রক্তাক্ত হলেও থামেননি। মাঝরাতে বাড়ি ফিরে তিনি আবার নাতনির জিনিস পান, কিন্তু খুলে দেখেন তাতে রক্তমাখা নাতনির এবং একটি ভিডিও টেপ। ভিডিওতে নাতনির উপর অত্যাচার এবং তাকে জীবন্ত গলা টিপে হত্যার দৃশ্য রেকর্ড করা ছিল। ভিডিও দেখে বৃদ্ধ আর সহ্য করতে না পেরে টেলিভিশনে যোগাযোগ করেন। পরের দিন সরাসরি সম্প্রচারে তিনি সবার সামনে খুনির কাছে নাতনির দেহ ফিরিয়ে দেওয়ার জন্য মিনতি করেন। তার আন্তরিকতায় খুনি যেন প্রভাবিত হয় এবং পরদিন সকালে পুলিশ পার্কের ক্রুশে বৃদ্ধের নাতনির দেহ খুঁজে পায়। যদিও মেয়েটির দেহ বিকৃত হয়ে গিয়েছিল, তবু তা অপেক্ষাকৃত অক্ষত ছিল। কিন্তু মেয়েটিকে হত্যার পর খুনি নতুন শিকারের সন্ধানে বের হয়। এবার তার নজর পড়ে পুলিশ কর্মকর্তা ইয়ঙ্গর মেয়ে ছোট্ট টংয়ের ওপর। টংকে ধরার জন্য সে প্রথমে টংয়ের বান্ধবীকে অপহরণ করে, তার কাপড় খুলে বাথটাবে ফেলে দেয়। বান্ধবী এই অত্যাচার সহ্য করতে না পেরে টংকে ফাঁদে ফেলে এবং শেষ পর্যন্ত দুজনেই খুনের হাতে ধরা পড়ে। টংকে ধরার পর লোকটি ইয়ঙ্গর গাড়িতে টংয়ের অপহরণের ছবি রেখে পুলিশের অক্ষমতাকে উস্কানি দেয়। সে টংকে ভ্যানে ভরে ইয়ঙ্গর পিছনে গাড়ি পার্ক করে। টং গাড়ির ভিতর থেকে যতই চিৎকার করুক, ইয়ঙ্গ আগের বৃদ্ধের মতোই তার মেয়েকে লক্ষ্য করেননি। মেয়ে কি জানত না যে এটাই তার দুঃস্বপ্নের শুরু? লোকটির বাড়িতে পৌঁছে টংকে 4 হাত পা বেঁধে বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয় এবং পাশে 3 জন লোক তাকে লোলুপ দৃষ্টিতে দেখতে থাকে। ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির উপর তাদের নৃশংস অত্যাচার শুরু হয়, কিন্তু একজন ক্যামেরাম্যান হঠাৎ বিবেকের তাড়নায় এগিয়ে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে একজন লোক তার সঙ্গে মারামারি শুরু করে। শেষ পর্যন্ত মেয়েটি তাদের হাত থেকে রক্ষা পায়নি এবং নৃশংসভাবে অত্যাচারিত হয়। ক্যামেরাম্যান তাদের হুমকির মুখে পুরো অপরাধের দৃশ্য রেকর্ড করে। 3 ঘন্টা পর তারা থামে। মনে হয়েছিল মেয়েটির দুঃস্বপ্ন শেষ হয়েছে, কিন্তু বিকৃত লোকটি উত্তেজনার জন্য তাকে গলা টিপে হত্যা করতে শুরু করে। পাশে চশমা পরা একজন লোক ঠান্ডা দৃষ্টিতে এটি দেখছিল। ভাগ্যক্রমে যখন মেয়েটির শ্বাসরুদ্ধ হয়ে অজ্ঞান হয়ে যায়, ক্যামেরাম্যান ফিরে এসে তাকে বাঁচায়। কয়েক মিনিটের কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর মেয়েটি মৃত্যুর হাত থেকে ফিরে আসে, কিন্তু এই লোকেরা তাকে ছাড়ার কোনো পরিকল্পনা করেনি। চশমা পরা লোকটির নির্দয় দৃষ্টি ক্যামেরাম্যানকে ভয় পাইয়ে দেয়। সে মেয়েটির জন্য ক্ষমা চাইতে চায়, কিন্তু চশমা পরা লোকটি তার মুখ চেপে ধরে এবং বিকৃত লোকটি ক্যামেরাম্যানকে আটকে দেয়। শেষ পর্যন্ত তারা ক্যামেরাম্যানের সামনেই মেয়েটিকে হত্যা করে। মেয়েটির মৃত্যুতে ক্যামেরাম্যান ভীত হয়ে পুলিশে ফোন করে, কিন্তু ফোন সংযোগ হওয়ার আগেই চশমা পরা লোকটি তার পঙ্গু বাবাকে নিয়ে এসে তাকে হুমকি দেয়। ক্যামেরাম্যানকে এই অপরাধের দায় নিতে বাধ্য করা হয় এবং সে জেলে যায়। এদিকে চশমা পরা লোকটি এই একচ্ছত্র খবরের মাধ্যমে টিএনবির স্বর্ণপদক জয়ী উপস্থাপিকা হয়ে ওঠেন। 3 বছর পর খবরের ঘটনা তৈরির জন্য চশমা পরা লোকটি আবার বিকৃত লোকটির সঙ্গে মিলে একাধিক মেয়েকে অপহরণ করে। প্রতিবার খেলা শেষে তারা মেয়েদের হত্যা করে এবং তাদের দেহ টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেয়। পুলিশ অনেক দিন ধরে তাদের খোঁজেও কোনো সূত্র পায়নি। পুলিশের অক্ষমতাকে উস্কানি দেওয়ার জন্য তারা এবার পুলিশ প্রধান ইয়ঙ্গর মেয়েকে অপহরণ করে এবং সরাসরি টেলিভিশনের মাধ্যমে তার স্থানের তথ্য দেয়। কিন্তু ইয়ঙ্গ যখন পার্কে পৌঁছান, তিনি দেখেন একটি স্লাইডে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ, যার হাতে ইয়ঙ্গর মেয়ের ফোন।
হতাশার সঙ্গে তিনি কাপড় সরান, কিন্তু মাথাটি গড়িয়ে পড়ে। তিনি দেখেন এটি তার মেয়ে টং নয়, বরং তার বান্ধবী। এই নৃশংসতা ইয়ঙ্গ ভয়ে অস্থির হয়ে পড়েন। তার মেয়ের একই পরিণামের ভয় তাকে তাড়া করে। পুলিশ দেহ বিশ্লেষণ করে দেখে তার মুখে লাল লিপস্টিকের দাগ, যা প্রথমে কয়েকজন শিকারের সঙ্গে মিলে যায়। এটি 3 বছর আগে একটি অত্যাচারের মামলার সঙ্গেও মিলে যায়, যেখানে একই লিপস্টিক ব্যবহার করা হয়েছিল। পুলিশ কর্মকর্তা গুয়ো জেন মেয়েটির থাকার জায়গায় গিয়ে জানতে পারেন সে কয়েকদিন আগে আত্মহত্যা করেছে, কিন্তু তার বিছানার নিচে শেন জিয়াওয়ের নাম খোদাই করা ছিল। তদন্তে জানা যায় শেন জিয়াওয়েন মেয়েটির স্কুলের সহপাঠী। সেনের বাড়িতে গিয়ে তারা জানতে পারেন সেনের মা মানসিক রোগী এবং সেনকে মেয়ের মতো বড় করেছেন। তার মায়ের ব্যবহৃত লিপস্টিক শিকারীদের সঙ্গে মিলে যায়। দ্বিতীয় তলা স্টোররুমে তারা খুনির ব্যবহৃত লাল বাক্স খুঁজে পান। এই সূত্রের ভিত্তিতে গুয়ো শেন জিয়াওয়েনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। প্রথমে সেন সব নিস্বীকার করে, কিন্তু যখন গুয়ো তার মায়ের কথা উল্লেখ করেন, সেন উত্তেজিত হয়ে পড়ে। এটি গুয়োর ধারণা সিদ্ধ করে যে সেনেরও মানসিক সমস্যা আছে। কিন্তু সেনের আইনজীবী হঠাৎ প্রবেশ করে জিজ্ঞাসাবাদ বন্ধ করে দেয়। প্রমাণের অভাবে গুয়ো সেনকে ছেড়ে দিতে বাধ্য হন, কিন্তু সেন বাড়ি ফিরে পালানোর চেষ্টা করে এবং পথে দুর্ঘটনায় পড়ে। মেয়েটি একজন শিক্ষাকুত্তপ্ত স্বভাবক্রমের শিকারে যুক্ত হতো, তখন গাড়ির পিছনের বক্সে থাকায় বেঁচে যায়। মনে হয়েছিল মামলাটি সেনের মৃত্যুর সঙ্গে শেষ হবে, কিন্তু চশমা পড়া লোকটি দর্শক সংখ্যা বাড়ানোর জন্য আবার নতুন শিকার ধরে। এবার সে তার টেলিভিশনের স্বর্ণপদকজয়ী উপস্থাপিকা ইয়াও ইয়াচিকে অপহরণ করে। চেন হেপিং নামে এই লোকটি দেখতে ছোটবেলা থেকে নিষ্ঠুর। একবার কুকুর তাকে কামড়ালে সে কুকুরটিকে বস্তায় ভরে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। আগুন ছড়িয়ে তার বাড়ি এবং বাবা মা পুড়ে মারা যায়, কিন্তু সে হেসে হেসে দাঁড়িয়েছিল। বড় হয়ে সে রেডিও উপস্থাপক হয়, কিন্তু কর্মক্ষেত্রে স্বীকৃতি না পেলে সে তার মহিলা বসকে অপহরণ করে। তাকে বেঁধে ক্যামেরায় তার বিকৃত কাজ রেকর্ড করতে চায়, কিন্তু বস তাকে তাচ্ছিল্য করে বলেন সে টেলিভিশনে গুরুত্বহীন। এই কথায় ক্ষিপ্ত হয়ে সে টেবিলের অ্যাশট্রে দিয়ে তাকে আঘাত করে। পুলিশ পৌঁছানোর আগেই ইয়াও ইয়াচি মারা যান এবং কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরের দিন চেন একটি বই প্রকাশের জন্য জনসাংবাদিক সম্মেলন ডাকে। বইটির বিষয়বস্তু সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে হুবহু মিলে যায়, এমনকি পুলিশের অজানা বিবরণও তাতে ছিল। এতে গুয়ার সন্দেহ চেনের ওপর পড়ে। তদন্তে জানা যায় 3 বছর আগের হত্যাকাণ্ডের সময় থেকে চেন সাংবাদিক হিসেবে প্রথম ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং শেন জিওয়ানের সঙ্গে প্রায়ই এক ফ্রেমে দেখা গেছে। আরও কাকতানীয়ভাবে গুয়োর বান্ধবী যখন 3 বছর আগে চেনের জন্য দোষ নেওয়া ক্যামেরাম্যানের মানসিক চিকিৎসা করছিলেন, তখন ক্যামেরাম্যান চেনের সঙ্গে তার সম্পর্কের কথা বলে ফেলে। কিন্তু সাক্ষ্য দেওয়ার কথা বলতেই সে টেবিলের কলম দিয়ে নিজের গলায় ছুরি মেরে আত্মহত্যা করে। ক্যামেরাম্যানের মৃত্যুতে প্রমাণ হারিয়ে গেলেও তার দেওয়া তথ্য গুয়োকে সাহায্য করে। গুয়ো চেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। তিনি জানতেন চেন অত্যন্ত ধূর্ত, তাই তাকে তাচ্ছিল্য করে তার অহংকারে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেন সেদিন রাতে একাধিক মিডিয়ায় ভিডিও টেপ পাঠায় এবং টেলিভিশনের মাধ্যমে গুয়োকে চ্যালেঞ্জ করে, বলে সে তার কাছের কাউকে হত্যা করবে। গুয়ো প্রথমে তার মামার কথা ভাবেন, কিন্তু বাড়ি ফিরে দেখেন তিনি নিরাপদ। কিন্তু তখনই সহকর্মীর ফোন আসে, জানায় তার বান্ধবীকে খুন করা হয়েছে। বান্ধবীর ঠান্ডা দেহ দেখে গুয়ো ক্ষিপ্ত হয়ে চেনকে ধরে মারধর করে এবং বন্দুক তাক করে, কিন্তু যুক্তি দিয়ে নিজেকে সামলে তিনি গুলি চালাননি। প্রমাণের অভাবে গুয়ো নিজেই হত্যা চেষ্টার অভিযোগে জেলে যান। জেলে থাকাকালীন একজন সহবন্দীর পরামর্শে গুয়ো টেলিভিশনে চেনের কাছে ক্ষমা চাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। সরাসরি সম্প্রচারে তিনি কাউকে দিয়ে খুনের ভান করে ফোন করান, যিনি হত্যাকাণ্ডের কৃতিত্ব দাবি করেন। এতে চেন অপমানিত বোধ করে এবং সরাসরি নিজের অপরাধ স্বীকার করে। চেন ধরা পড়ে এবং আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়, কিন্তু জেলে নিয়ে যাওয়ার পথে এক মুখোশধারী লোক তাকে ছুরি মেরে হত্যা করে। চেন হেপিংয়ের মৃত্যুর পর মনে হয়েছিল এই ভয়াবহ ক্রমের সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু গল্প এখানেই থামেনি। পুলিশ কর্মকর্তা গুয়ো জিয়ান, যিনি এই মামলার তদন্তে নিজের জীবনের অনেক কিছু হারিয়েছেন, এখনও অপরাধীদের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটন করতে বদ্ধপরিকর। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি তার সহকর্মীদের সঙ্গে মিলে শেন জিয়াওয়েন এবং চেন হেপিংয়ের পেছনের সম্ভাব্য সহযোগীদের খোঁজ শুরু করেন। তদন্তের সময় তারা জানতে পারেন যে চেন হেপিং এবং শেন জিয়াওয়েন একা কাজ করেনি, তাদের পেছনে একটি বড় অপরাধী চক্র কাজ করছিল, যারা শহরের বিভিন্ন অংশে এই ধরনের অপরাধ সংঘটিত করছিল। গুয়ো এই তথ্য পাওয়ার পর আরও সতর্ক হয়ে যান, কারণ তিনি বুঝতে পারেন যে এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তার পিছনে লেগেছে। একদিন রাতে গুয়োর একজন পুরনো সহকর্মী তাকে একটি গোপন বার্তা পাঠান, যাতে একটি পরিত্যক্ত গুদামের আত্মচরিত্রে লিখা দেওয়া ছিল। গুয়ো সেখানে পৌঁছে দেখেন গুদামটি অপরাধীদের একটি গোপন আস্তানা। সেখানে তিনি আরও কিছু অপহৃত মেয়ের সন্ধান পান, যাদেরকে নিলামে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। গুয়ো তার দলের সঙ্গে মিলে একটি অভিযান পরিচালনা করেন এবং মেয়েদের উদ্ধার করেন। এই অভিযানে তারা সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেন, যিনি চেন হেপিংয়ের সঙ্গে সরাসরি কাজ করতেন। জিজ্ঞাসাবাদে এই সদস্য প্রকাশ করেন যে চেন হেপিংয়ের মৃত্যু আসলে তাদের নিজস্ব পরিকল্পনারই পার্ট ছিল, কারণ চেন তার বই প্রকাশের মাধ্যমে সংগঠনের গোপনীয়তা ফাঁস করার হুমকি দিয়েছিল। তাই তাকে মুখোশধারী একজন ভাড়াটে খুনির মাধ্যমে হত্যা করা হয়। এই তথ্য গুয়োকে আরও গভীর তদন্তের দিকে নিয়ে যায়।
তিনি বুঝতে পারেন যে এই সংগঠনের মূল মাথা এখনো ধরা পড়েনি। শেষ পর্যন্ত গুয়ো একটি চূড়ান্ত অভিযানের পরিকল্পনা করেন। তিনি জানতে পারেন যে সংগঠনের প্রধান একজন প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব, যিনি সবার চোখে একজন সম্মানিত ব্যক্তি। গুয়ো এই ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেন এবং একটি সরাসরি সম্প্রচারের সময় তাকে ফাঁদে ফেলেন। সম্প্রচারে গুয়ো সব প্রমাণ উপস্থাপন করেন এবং জনগণের চাপে সেই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হন। এই ঘটনার পর সংগঠনটি ভেঙে পড়ে এবং শহরে শান্তি ফিরে আসে। গুয়ো, যিনি তার বান্ধবী এবং অনেক কিছু হারিয়েছেন, অবশেষে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পান। তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অপহৃত এবং নির্যাতিত মেয়েদের পুনর্বাসনের জন্য একটি সংস্থা গড়ে তোলেন। তার এই কাজ তাকে নতুন করে বাঁচার কারণ দেয় এবং শহরের মানুষ তাকে একজন নায়ক হিসেবে স্মরণ করে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পশুর চেয়েও ভয়ঙ্কর, বর্বর এবং বিকৃত। তারা মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়, সভ্যতার নামে নিজেদের ঢেকে রাখে, কিন্তু ভিতরে তারা অন্ধকারের চেয়ে ভয়ানক। তারা মানুষকে খেলনার মতো দেখে, নারীর শরীরকে দেখে বিকৃত লালসার উপকরণ হিসেবে। এই গল্প একদল এমন অপরাধীর যারা শুধু হত্যা করে না, বরং একজন মেয়ের অস্তিত্বকে চিরতরে ভেঙে দেয়, যারা একটি হাসি খুশি পরিবারে জীবন ছাড়খাড় করে দেয় আর নিজের বিকৃত আনন্দকে প্রশ্রয় দিয়ে চলে যায় আরও নতুন শিকারের খোঁজে। কিন্তু এই ভয়াবহতার মাঝে আসার একটা আলো ছিল। পুলিশ কর্মকর্তা গুয়ো, যিনি নিজের পরিবার হারিয়েও থেমে যাননি, যিনি জানতেন ন্যায় বিচার সবসময় সহজ হয় না, কিন্তু সেটিই একমাত্র পথ। তিনি একে একে খুঁজে পান অপরাধীদের পিছনের ষড়যন্ত্র। ধরা পড়ে সেই চশমা পরা মানুষটি, যিনি মিডিয়ার আড়ালে একজন বিকৃত খুনি, যার মুখে হাসি আর অন্তরে নরক। গুয়ো বুঝে যান এই বিকৃততা একা কারো নয়, এর পেছনে আছে একটা বড় সংগঠন যা প্রভাবশালী মানুষের ছায়ায় চলে, যারা টাকার ক্ষমতা দিয়ে মানবতা কিনে নিতে চায়। শেষ পর্যন্ত গুয়ো একে একে ফাঁস করে সেই গোপন সংগঠন, উদ্ধার করে অপহৃত মেয়েদের, জেলে নিয়ে যায় অপরাধীদের এবং সরাসরি প্রমাণসহ মুখোশ খুলে দেয় সেই সম্মানিত ব্যক্তির, যার পরিচয়ের আড়ালে লুকিয়েছিল অসংখ্য মেয়ের কান্না। সমাজ অবাক হয়, কিন্তু একই সঙ্গে চোখ খোলে অনেকের। আর গুয়ো, তিনি আমাদের শেখান, ভয় নয়, প্রতিবাদী সত্যিকার পরিবর্তনের শুরু। এই গল্প আমাদের শেখায় যে নীরবতা হলো অপরাধের সবচেয়ে বড় সহযোগী। প্রতিটি কান্না, প্রতিটি নির্যাতনের গল্প আমাদের কাঁধে কিছু দায় চাপায়। যদি আমরা এখনই জেগে না উঠি, তাহলে পরবর্তী শিকার আমাদেরই প্রিয় কেউ হতে পারে। তাই আজই সময় ভয়কে হারিয়ে প্রতিবাদের আওয়াজ তোলার, কারণ একজনের আওয়াজে শুরু হতে পারে হাজার মানুষের মুক্তি।